অস্থিরতার মধ্যেই বাংলার রাজনীতি। ২৬-এর বিধানসভা নির্বাচনে একের পর এক কাণ্ড। অনুপ্রবেশকারী বাঁচাতেই এসআইআর বিরোধিতা। বিহারের সঙ্গে তৃণমূলের জঙ্গলরাজকে মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতোই বাংলায় জঙ্গলরাজের অবসান হবে, তাহেরপুরে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিকে প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ। বিজেপিকে ফের একবার অস্বস্তিতে ফেললেন প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি। কিন্তু বঙ্গ রাজনীতিতে তো হবেই। এদিকে প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মার বাড়ি থেকে 2.23 কোটি টাকা উদ্ধার করল সিবিআই। প্রতিরক্ষা দপ্তর নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে। এদিকে হুমায়ুন কবির শিব ঠাকুরের মতোই একগুঁয়ে যা বলি তাই করে ছাড়ি। আজই নতুন দল ঘোষণার মুখে হুমায়ুন। নিশানায় মুখ্যমন্ত্রী, ইশারা বাম কংগ্রেসকে। আপনারা জানেন যে 2021-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করেছিল নয়া রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএ। 5 বছর পর আবারও একটি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আঙিনায় আরও একটি নতুন রাজনৈতিক দল, এবং সেই দলের নাম ঘোষণার ঠিক আগেই যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিরোধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসন ভাগাভাগি করে লড়ব, কিন্তু কেউ যদি নিজেকে সকলের চেয়ে বড় মনে করেন, ইগো নিয়ে থাকেন, তখন একাই লড়ব। দরকারে পশ্চিমবাংলার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সেই ক্ষমতা রয়েছে। এ বাংলা মানুষ কি দেখছে, এই বাংলার মানুষ কি দেখতে পাচ্ছে? ভোটমুখী বঙ্গে ফের পুরনো অস্ত্রের শান দেওয়ার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অস্ত্র ভোটের লড়ে সেই 2024-14 সাল থেকে লাগাতার ব্যর্থ হয়ে আসছেন বিজেপি, সেই অনুপ্রবেশ সেই ফের বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে। সেটা তাহেরপুরের ভার্চুয়াল সভায় বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন তৃণমূল যে এসআইআর বিরোধিতা করছে সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে। সত্যি কি তাই? এই অনুপ্রবেশকারীরা কাদের জন্য বাংলায় ঢুকেছিল? কারণ বঙ্গে এসআইআর খসড়া তালিকায় দেখা যাচ্ছে বেশি নাম বাদ পড়েছে মতুয়া অধ্যুষিত এলাকাতেই। সেই মতুয়াগড়ে প্রধানমন্ত্রী সভা করতে চেয়েছিলেন। হাজার হাজার মতুয়া আশায় ছিলেন তাদের আশঙ্কা নিবারণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কয়েক মিনিটের ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী সে পথে হাঁটলেনই না, বরং অনুপ্রবেশকারীদের আক্রমণ করে এসআইআর সমর্থনে যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূল মোদী বিরোধিতা করছে, বিজেপি বিরোধিতা করছে, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরোধিতা তো করছেন না তৃণমূল কংগ্রেস। ওরা বলছে গো ব্যাক। মোদী একবারে বলছে না গো ব্যাক অনুপ্রবেশকারীর। কিন্তু এই বিষয়গুলো আলোচনার বিষয়, কারণ প্রধানমন্ত্রী বলছেন অনুপ্রবেশকারীদের তৃণমূল খুব প্রিয়, কারণ অনুপ্রবেশকারীদের তৃণমূল লালন পালন করেছে। সত্যি কি তাই? বিএসএফ সিআরপিএফ তারা কি করছিল? প্রধানমন্ত্রী দাবি তৃণমূলের আমলে বাংলায় মহাজঙ্গলরাজ চলছে। সদ্য বিহারে এনডিএ জয় এসেছে, সেই জয় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বিহারের সঙ্গে বাংলাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তার কথায় গঙ্গা মাইয়া বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যাবে। বিহারে যেমন এনডিএ জিতেছে, এবার বাংলাতেই তাই হবে। এ যা দিবা স্বপ্ন নাকি? কারণ বিহারে জঙ্গলরাজের সমাপ্তি হয়েছে, এবার বাংলায় হবে। আর এর প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উদাহরণ টেনেও
বলেছেন প্রধানমন্ত্রী। তার কথায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, অথচ বাংলা পিছিয়ে যাচ্ছে। বিজেপিকে একবার সুযোগ দিন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবং মন্তব্যে আদৌ কি চিড়ে ভিজেছে মতুয়া সম্প্রদায়, মতুয়া গড়ে? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যেই ফের আরেকবার বেসুরা হয়ে পড়েছেন বিজেপির তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই জানেন যে কিছুদিন আগেই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল জামানায় অবসান ঘটানোর দলের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল। গেরুয়া শিবিরে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানের প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ এবং তার জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়ায় তীব্র নিন্দা করলেন প্রাক্তন বিচারপতি তৃণমূলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি বাংলা সংবাদ চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, এবং তিনি ওই নিগ্রহে জড়িতদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, এরা কারা কারা এসে জুটল প্রশ্ন করেন। একজন খেটে খাওয়া মেহনতি মানুষের উপার্জন বন্ধ করে দেওয়া কি অধিকার আছে? তাকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা সঠিক নয়। একই সঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, যারা ভারতবর্ষে শাসন করেছে তাদের গায়ে হাত তোলো না, হাত পা ভেঙে দেব। একটা কথাও বলতে পারবি না। এটা কে বলছেন? প্রাক্তন বিচারপতি। একই সঙ্গে প্যাটিস বিক্রেতার নিগ্রহকারীরা দলের কেউ হলে অবিলম্বে বের করে দেওয়ার দাবিও তুলেছেন তিনি। গেরুয়া সংসদের এই অবস্থানে জল্পনা কৌতূহল ছড়িয়েছে, কেননা প্যাটিস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিজেপিরই আইনজীবী মহলের একাংশ। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযুক্তকে জামিনে বেরোনোর পর তাদের সংবর্ধনাও দেন। এ কোন বাংলা? এ কোন রাজনীতি চলছে বাংলায়? এবং এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলার মানুষকে তো অবশ্যই ভাবতে হবে। একদিকে প্রধানমন্ত্রী তিনি এসে বলছেন বিহারের মতো জঙ্গল রাজ চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করছে যে এ রাজ্যের মতুয়াদের নিয়ে রাজনীতি করছে বঙ্গ বিজেপি, এবং বারবার যে কারণে মোদি অমিত শাহকে এনে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে বিজেপি। উল্টো দিকে বারবার সুরেলা বারবার নিজের দলকে বিব্রত করছেন প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া বিধায়ক, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদে মজেছেন, আর সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে তিনি একটি রাজনৈতিক দলও গড়ে ফেললেন, যার আত্মপ্রকাশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু এই নতুন রাজনৈতিক দল আগামী বিধানসভায় কতটা প্রভাব ফেলবে? কারণ সংখ্যালঘু ভোটের একটা বড় অংশকে টানার চেষ্টা করছে হুমায়ুন কবির। এটাও একটা রাজনৈতিক চাল, এমনটাও মনে করছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তার কারণ এই হুমায়ুন কবির এত বড় একটা প্রজেক্ট করতে গিয়ে তাকে মাথার ওপর ছাতা ধরে রয়েছে বিজেপি। কিন্তু হুমায়ুন কবির শেষ পর্যন্ত পারবেন তো? হুমায়ুন কবির পারবেন তো বামেদের নিয়ে, আইএসএফকে নিয়ে এই বাংলায় আসন নিজের দখলের রাখার? আপনার ভরতপুরের আসনটা থাকবে তো? রেজিনগর থেকে দাঁড়াবেন বলছেন, রেজিনগরে গোয়ারান হেরে যাবেন না তো? আপনি বলছেন 130টি 34টি আসনে প্রার্থী দেবেন, 90টি আসন কনফার্ম হয়ে যাচ্ছে। কি করতে চাইছে? তাহলে কি হুমায়ুন কবির রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন নাকি? প্রশ্ন এখন এখানেই। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন এবং দেখতে থাকুন দাদা দিদির রাজনীতি। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। শাসক হোক বা বিরোধী, দাদা দিদির রাজনীতি কারোর পক্ষপাতিত্ব করে না, যা দেখে তাই বলে।